নমস্কার, বাংলার প্রাইম টাইমের এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আজকে, যার সঙ্গে তাকে আপাদমস্তক ভদ্রলোক বাংলা টেলিভিশনে যখন আমরা দেখতাম তখন লাগেও হয়তো। আমি প্রথমে আলাপ করিয়ে দিই, স্নেহাশিস চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। স্নেহাশিস দাকে অনেকেই দেখেছেন। স্নেহাশিস দা তৃণমূল কংগ্রেস করেন। স্নেহাশিস দা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং এর পাশাপাশি অনেক দায়িত্ব স্নেহাশিস দা পালন করেছেন। কিন্তু অদ্ভুতভাবে স্নেহাশিস চক্রবর্তী প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং একাধিক গুরুদায়িত্ব পালন করা একজন তৃণমূলের নেতা, তার অবস্থান আমরা জানতে পারছি না। আপনি আন্ডারগ্রাউন্ড হয়েছিলেন প্রায়, কি হলো? মানে সন্ন্যাস। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের স্বাধীনতার পর যত দিন গিয়েছে রাজনীতির মান কিন্তু ক্রমশ কমে গেছে। রাজনীতির প্রতি মানুষের যে সম্মান, রাজনৈতিক নেতাদের প্রতি যে সম্মান, সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা তলানিতে চলে গেছে। কারণ রাজনীতির মধ্যে ক্রিমিনালাইজেশন, কারাপশন, এগুলো ঢুকে যাওয়া, প্রতিশ্রুতিহীনতা, এইগুলো মানুষকে বীতশ্রদ্ধ করেছে পলিটিক্সে। এখনও দেখবেন যদি কোনো চলচ্চিত্র তৈরি হয়, সেখানে যদি একটা পলিটিক্যাল ক্যারেক্টার থাকে, সে ভিলেনের চরিত্রে থাকে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা রাজনীতি করেছি। করতে করতে আমি তৃণমূল কংগ্রেস করেছি, তার আগে কংগ্রেস করেছি, এবং তৃণমূল কংগ্রেস করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বা দল থেকে যে দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব বলুন, সরকারের জনপ্রতিনিধি হয়েছি, সরকারের দায়িত্বে পেয়েছি একটা দপ্তরের, যেটা পেয়েছি সেটাই আমি ফোকাস করেছি এবং সেটা আমি পালন করার চেষ্টা করেছি। কিন্তু মাথায় একটা রেখেছিলাম যে রাজনীতি মানে হচ্ছে মানুষ। সেখানে তৃণমূলে করা সম্ভব? মানে এটা আপনি হয়তো ডিরেক্টলি কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় এই মুহূর্তে, হয়তো অ্যাকিউজ কোনো কেসে কি অ্যাকিউজ হিসেবে আপনাকে বলেছে? না। তাহলে আপনি তো যার পাশে, মানে চারপাশে যারা রয়েছে তাদের তো ভুরি ভুরি দুর্নীতি, এবং সেটা মানুষ তো পছন্দ করলো না। না, একেবারে তাই। সেসব তো ঘটেছে। এইগুলো আমাকে প্রচুর হার্ট করেছে। এবং আজকের রাজনীতি যেখানটা এসে দাঁড়িয়েছে, ধরুন কয়েক দশক ধরে আমরা দেখেছি যে বাংলায় একটা নির্বাচন হওয়া মানে 10 জন, 20 জন, 50 জন পর্যন্ত খুন হয়ে যায়। একটা গণতান্ত্রিক নির্বাচন খুন হয়ে যায়। এবার ধরুন যে দল জেতে, যে দল হারে, কাউকে ঘরছাড়া হতে হয়, এলাকা ছাড়া হতে হয়। এটা পরম্পরায় চলতেই থাকছে। এটা সিপিএমের সময় ছিল, তৃণমূলের সময়ও ছিল, এখনও ছিল, এটা কন্টিনিউ করছে। এবং কোনো রাজনৈতিক দলই সংগঠিতভাবে এই দায়িত্ব নিচ্ছে না যে রাজনীতি থেকে হিংসাকে দূর করে দেওয়া। কিন্তু সেটা বিজেপি তো করছে। মানে বিজেপির প্রায় 2 মাসের মধ্যে একটাও তো পোস্ট পোল ভায়োলেন্সের ভয়ঙ্কর কেস নেই। আমরা সেটার দিকে তাকিয়ে থাকতে চাই। খুব নির্দিষ্ট দেখুন, ডিমের অ্যাটাক হচ্ছে, কিন্তু ডিম নিয়ে যে জিনিসটা হচ্ছে, এটা আমার একটা, মানে এটা আমি আপনার সাথেই শেয়ার করছি, আমার একটা মনে হওয়া এটা যে ডিমের ওপর দিয়ে ব্যাপারটা যাচ্ছে। যদি মানুষের রাগ যে পরিমাণে, হয়তো এই ডিমের অ্যাটাকটা সেটা আরো অন্য ভয়ঙ্কর দিকে যেতে পারতো, যেভাবে পাড়ায় পাড়ায় তৃণমূলের ওপর। একেবারে ভুল বলছেন না, তা ঠিকই বলছেন। তবুও এটা আপনি মনে করেন মানুষের রাগটা প্রচন্ড? হ্যাঁ, ক্রিয়া তার প্রতিক্রিয়া থাকে, সেগুলো চলছে। কোথাও কোথাও মানুষ টর্চার্ড হয়েছে, কোথাও কোথাও মানুষ অপমানিত হয়েছে। একটা নির্বাচনী পালা বদলের পর সেটা কিছুটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নতুন যে সরকার এসছে, সেই সরকারও এই রাজনীতি থেকে হিংসা দূর করার যে দল ক্ষমতায় এসছে, সেটা যদি তারা করতে পারে তাহলে সেটা বাংলার জন্য ভালো হবে। এবং আমরা সেই দিকে তাকিয়ে থাকবো অবশ্যই করে, যে সেটা কিভাবে কন্ট্রোলড হয়। এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনিও লড়াই করে এখানে এসেছেন। তিনি একসময় পরিবহন মন্ত্রী ছিলেন, মানে ইনফ্যাক্ট আপনি তার চেয়ারেই অনেকদিন বসেছেন। হ্যাঁ, আমি একসাথে আমরা দল করেছি, তৃণমূল যুব কংগ্রেস করেছি। ও যখন মেদিনীপুরের যুব সভাপতি, আমি তখন হুগলির যুব সভাপতি। আচ্ছা। আবার ও শুভেন্দু অধিকারী যখন রাজ্যের যুব সভাপতি, আমি তখনও জেলার যুব সভাপতি। ওর সাথে আপনার তো একটা কালি তো আপনার গায়ে লেগে আছে। রতন টাটাকে তাড়ানোর পেছনে যাদের ভূমিকা ছিল, প্রথম টাটাতে যে আন্দোলনটা, সেটা তো আপনার। প্রথম আমরা টাটারা যখন আসে তখন জেলা যুব সভাপতি আমি, এবং মেদিনীপুরের শুভেন্দু অধিকারী ছিল। এবং সিঙ্গুরের যে কৃষি জমি রক্ষার যে লড়াই, সেই লড়াই আমরা নেতৃত্ব দিয়েছি, তেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীও নেতৃত্ব দিয়েছে। আপনি এখন শুভেন্দু অধিকারীর সাথে কি যোগাযোগ রেখে চলছেন? তাই জন্য না, সেরকম যোগাযোগ নেই, কিন্তু রাজনৈতিক যে সৌজন্যতা, সেটা তো আমি বজায় রেখেছি চিরকাল।
আমি এই সৌজন্যতাহীনতার জন্য কিন্তু আমি অনেকটা বীতশ্রদ্ধ রাজনীতির প্রতি। মানে আপনি আপনার অবস্থানটা কি, মানে আপনি কি এখন তৃণমূলে আছেন না নেই? না, আমি একেবারে NCPI তে? না, কোথায় আছেন আপনি? একেবারে আমি একেবারে রাজনীতির বাইরে রয়েছি, সন্ন্যাস, একেবারে রাজনৈতিক সন্ন্যাস এরকম ভাবে, একেবারে, মানে মানে দেহত্যাগের আগে তো দলত্যাগ করা যায় না আমি শুনছি। না ঠিকই, কিন্তু আমি রাজনীতি, কোনো দলীয় রাজনীতি করায় আগ্রহ একেবারেই হারিয়েছি। এই কারণে হার জিত, দেখুন গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের পরিবর্তন করবে, এটা স্বাভাবিক, কারণ মানুষ বিকল্প ডেভেলপমেন্ট চাইবে, আরও ভালো ডেভেলপমেন্টের জন্য পরিবর্তন করবে, এবং এই পরিবর্তন কিন্তু সুস্থতা আনে। যত বেশি পরিবর্তন হবে তত দুর্নীতি বা ক্রিমিনালাইজেশন এগুলো কিন্তু বাড়বে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই রাজনীতির মধ্যে থাকার যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু ভীষণভাবে আমার সেটা কি 4 তারিখের পর আপনি রিয়েলাইজ না, করলেন? 4 তারিখের আগে তো একেবারেই না, আপনি একবার বলেননি। না। মানে জওহর সরকারকে আমি দেখেছি, তিনি তৃণমূল নিয়ে যথেষ্ট ক্রিটিক্যাল ছিলেন 4 তারিখের আগে। শুভেন্দু শেখর রায়কে দেখেছি। একেবারে আপনি ঠিক পয়েন্টই ধরেছেন যে আপনি 4 তারিখের পরে এটা কেন ভাবলেন, 4 তারিখের আগে কেন ভাবলেন না? ভাবিনি তা নয়, কারণ আমরা যে সিস্টেমের মধ্যে যে কাজ করি, সেই সিস্টেমের মধ্যে কোথাও যদি কোনো অব্যবস্থা থাকে, কোনো অন্যায় থাকে, আমি সঙ্গে সঙ্গে বাক্স গুছিয়ে চলে যাব, সেই জিনিসটাও কিন্তু হয় না। যেমন ধরুন, আপনার এই যে আপনি একটা চ্যানেলের দায়িত্বে রয়েছেন, সেই চ্যানেলের মধ্যে সব কিছু আপনার মন মতো হচ্ছে তা বলা যায় না, কিন্তু আপনি কালকেই বললাম চললাম, এটা তো হয় না। ফলে সেই ব্যবস্থার মধ্যে কাজ করতে হয়েছে, কারণ আমি জনপ্রতিনিধি ছিলাম, আমি একটা দপ্তরের দায়িত্বে ছিলাম, সেই দপ্তরের মাধ্যমে কাজ করার চেষ্টা আমাকে করে যেতে হয়েছে। কিন্তু আমি যখন দেখলাম এই নির্বাচনে ভোটে আমি হেরে গেলাম, মানুষ কিন্তু আমাকে হারিয়ে দিল, তখন আমি ভাবলাম, যখন মানুষ পরিবর্তন চেয়েছে, বদল চেয়েছে, নতুন কাউকে নিয়ে এসছে, কাউকে নিয়ে এসছে, কোনো দলকে নিয়ে এসছে, এটা তো মানুষের চাহিদা। ফলে যখন আমি হেরে যাচ্ছি বা আমাদের সরকার আমাদের দল হেরে যাচ্ছে, তখন আমার মনে হয়েছে যে তাহলে বোধহয় আমার প্রয়োজনীয়তা আর ফুরিয়ে গেছে। আচ্ছা, আপনি তো নিজেও অ্যানালিটিক্যাল একটা মাইন্ড আছে আপনার, আপনি নিজেও বিশ্লেষণ নিশ্চয়ই করেন কিছু কিছু ব্যাপারে। কি হলো হঠাৎ, মানে স্বাধীনতার পর এত দল এতবার হেরেছে, 1 মাসও হলো না, মানে হাতের কালি শুকালো না তার আগে তৃণমূল দলটা উঠে গেল। তৃণমূল দলের প্রতীক হয়তো কাল পরশুর মধ্যে আমরা দেখবো অন্য কেউ নিয়ে নিয়েছে। মানে হোয়াট ওয়েন্ট রং? মানে ভেতরে ঘুণ পোকাটা কি ছিল, না আসলে বাইরে খুব সুন্দর ঝাঁ চকচকে একটা মেকআপ করা ছিল, ভেতরে কিচ্ছু ছিল না? দেখুন, একটা যে কোনো রাজনৈতিক দলের, বলুন, আপনি কি অভিষেক পন্থী ছিলেন না মমতা পন্থী ছিলেন? না আমি শুনেছি অভিষেক ব্যানার্জির কাছের লোক ছিলেন আপনি। ও আবার দিদিও বলতো দিদির কাছের, ওটা খুব কাছের দূরের বলে আমি ওই রাজনীতি করতেই যাইনি আমি কখনোই। আমার দল যে মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তার প্রতি আমার সম্মান সেটা চিরকাল থাকবে। মুখ্যমন্ত্রী অব্দি অ্যাক্সেস পেতেন? মানে অনেকে বলছে এখন যে মুখ্যমন্ত্রী, বলুন না, সেটা যাই হোক, মুখ্যমন্ত্রী মানে ফোন বা মেসেজ নাকি 21-এর পর থেকে খুব রেস্ট্রিক্ট করে দিয়েছে। সেটা গ্যাপ ছিল। আমি সেদিনও বলেছিলাম যে এই গ্যাপ একটা বড় গ্যাপ ছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে দলের অন্যান্যদের সাথে একটা গ্যাপ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দলীয় নেতৃত্বেরও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করলে একটা গ্যাপ ছিল। মানে আমি আমার কথা ছেড়ে দিই, আমি তো নগণ্য ব্যক্তি। আপনি নগণ্য কোন, আপনি মন্ত্রী। এই যে যারা চলে গেছে সিনিয়র, আমি সেটাই বলছিলাম যে একটা রাজনৈতিক দলের একটা ফিলোসফি থাকে, একটা দর্শনের উপরে একটা রাজনৈতিক দল নির্ভর চলে, এবং তার একটা ইতিহাস থাকে। যেমন জাতীয় কংগ্রেসের একটা ইতিহাস আছে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে, তার একটা ম্যানিফেস্টো আছে। তেমনি যারা বামপন্থী, যারা কমিউনিস্ট পার্টি করে, তাদের একটা সাম্যবাদের একটা আদর্শ আছে, মার্কস আছে, লেনিন আছে, তাদের ভাবনা আছে, সেটা নিয়ে সে চলে। এখন যারা বিজেপি করে, তাদের একটা নিজস্ব দর্শন আছে, তার উপরে ভিত্তি করে চলে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে গঠন হলো, এটা কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তির লড়াই এবং একজন ব্যক্তির ভাবমূর্তির ওপরে কিন্তু তৃণমূল গঠন হয়েছিল, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো আদর্শ নেই একটা দলে, সেখানে তো আপনারা ছিলেন। এবার ঘটনাটা হলো, আমি সেটাই বলতে চাইছি, যখন দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, তার ভাবমূর্তির উপর নির্ভর করে একটা দল তৈরি হলো, এবং সেই দল লড়াই করে বামফ্রন্টের মতো একটা সরকারকে ক্ষমতাচ্যুত করলো, এবং 15 বছর সেই সরকার চললো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে ডেভেলপমেন্টের চেষ্টা করলেন, এর উপরে ছিল।
কিন্তু যখনই একজন ব্যক্তি কেন্দ্রিক একটি দল হবে, তখন সেই ব্যক্তির যখন দুর্বল হয়ে পড়বে, সেই ব্যক্তির যখন জনসমর্থন কমবে বা হেরে যাবে, তখন তার চারপাশের যে লোকগুলো সে কিন্তু সব চলে যাবে। যেটা এটা তো আপনি শিক্ষিত লোক হিসেবে আপনি তো আজ না হয় কাল না হয় পরশু এটা জানতেন যে যে সুপারস্টারকে ভিত্তি করে একটা ব্র্যান্ড চলছে, সেই সুপারস্টারের জনপ্রিয়তা আজ না হয় কাল পড়বে। তার জন্য 2 থেকে 3 নম্বরে যারা আছে বা সেকেন্ড র্যাঙ্ক যাদেরকে বলা হয়, তাদেরকে তৈরি করে যাওয়াটাও তো সেই সুপারস্টার বা সেই দলের উচিত ছিল। এটা তো তার মানে তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, আপনাদেরও তো দোষ। আপনারা তো জানতেন যে মানে আজ না হয় 2030-এ এই দলটা থাকবে না, তার মানে হ্যাঁ, এই ঘটনা তাই ছিল। এর জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন বলেননি আপনারা? মুখ্যমন্ত্রী না, সে সুযোগ তো কখনোই ছিল না। একটা ফিলোসফি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি এটা? না, তিনি তার নিজস্ব দল তিনি তার মতো চালিয়েছেন, কিন্তু একটা ফিলোসফি সেট করে দেওয়া উচিত ছিল, যেটা ধরে আগামী প্রজন্ম তৃণমূল কংগ্রেস করবে। সেটার বোধহয় অভাব ছিল বলেই আজকে কিন্তু অর্থহীন মনে করছে যারা চলে গেছে, আমি তাদের কথা বলছি, যে আজকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে হবেটা কি। এই কারণেই একেবারে ভয়ঙ্কর ভাবে। সেটা কি টাকার জন্য? সেটা বড় অ্যামাউন্টের টাকা, মানে কারণটা কি? মানে একটা বেসিক ভালোবাসাও তো কিছুদিন থাকে, মানে সম্পর্কে কিছুটা তো, মানে আমি মেনে নিচ্ছি যে ব্রেকআপ হলো, ডিভোর্স হলো, অ্যাটলিস্ট অনুরণনটা তো থাকে, সেই অনুরণনটাও নেই তো। আপনি ঠিক বলেছেন যে অ্যাকচুয়ালি নেত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত, ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত যে সম্পর্ক, আপনি যেটাকে বলছেন যে উনি হেরে গেছেন, তবু আমি দিদির পাশে থাকবো, তবু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, এটা কেন হলো না? আপনি হয়তো সেটাই বলতে চাইছেন। আমি সেটাই কয়েকদিন আগে বলেছি, সেটার কিন্তু একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা কিন্তু এই সর্বনাশটা করে দিয়েছে। অর্থাৎ একটা দূরত্ব ছিল। কবে থেকে? হ্যাঁ, এটা ধরুন প্রায় 10 বছর, 2021 থেকে। হ্যাঁ, এটা দিদির মতো চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরকার চালিয়েছেন, তার মতো করে চালিয়েছেন। কিন্তু আমার মনে হয় যে লিডাররা আজকে চলে যাচ্ছে, এমএলএরা এভাবে চলে গেল, তাদের সাথে সেই সম্পর্কটা মনে হয় ঘাটতি ছিল ভীষণভাবে। আমি কিন্তু এটাও কি একটা ফ্যাক্টর যে শুভেন্দু অধিকারী যে কারণে তৃণমূলটা ছেড়েছিলেন, 25 বছর তৃণমূল করেছিলেন শুভেন্দু অধিকারীর মনে হয়েছে যে আমি এই প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টিতে যাই করে নিই না কেন, আমাকে বাকিদের সাথেই, বাকি 5-6 জনের সাথেই একভাবে দেখা হবে, এবং যোগ্যতার নিরিখে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেটার, অনেক বড় হলেও আমাকে কোনোদিন অর্জুন হতে দেওয়া হবে না এই মহাভারতে। এটা কি আপনাদেরও মনে হয়েছে যে আমি যাই করে নিই না কেন, আমি সিইও কোনোদিন এই কোম্পানির হতে পারবো না? না, এটা সবাই তো সেটাভাবে ভাবে না যে আমি গিয়ে আমি কেন মুখ্যমন্ত্রী হলাম না, সবাই সেভাবে ভাবে না। কিন্তু একটা আন্তরিক মুখ্যমন্ত্রী না হোক, মানে একটা আন্তরিক না, ধরুন মুখ্যমন্ত্রীর পর তো বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে থেকেছেন, বিভিন্ন, কেউ মন্ত্রী হয়েছে, কেউ এমপি হয়েছে, কেউ এমএলএ হয়েছে, সবাই হয়েছে। তবে এদের সাথে আমার মনে হয় যে আন্তরিক যোগাযোগের একটা বিরাট অভাব ছিল। আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই দলের নেতা ছিলেন। তার সাথেও ব্লক লেভেলে বা জেলা লেভেলে তৃণমূল কংগ্রেসের নেতা যারা আছে, এমএলএ এমপি যারা হয়েছে, তাদের প্রত্যেকের সাথে তার সম্পর্ক ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছিল। তিনি যেহেতু আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেভাবে প্রশাসনিক মিটিংয়ে সমস্ত তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপিদের ডেকে নিলেন, তখন এরা কি ভাবছে যে এই ডাকটা কিন্তু আমি আমার মুখ্যমন্ত্রীর থেকে পাইনি সেভাবে। এই যে ডাকটা উনি ডাকলেন, সবাইকে ডেকে নিলেন, আমি প্রত্যেক দিন দেখছি, আমি এটা ভীষণভাবে ব্যাপারটা আমার ভালো লাগছে। বলতে পারে যে আপনি বিজেপিতে যাচ্ছেন বলে, হয়তো না, বিজেপিতে যাওয়ার বিষয় না। বিজেপিতে বললাম যে আমি যদি বিজেপি যাই, মানুষ কি বলবে যে আজকে হেরে গেছে বলে সে। সেটা কি আমি একটা জিনিস জানতে চাইছি, পলিটিশিয়ানরা 2026-এ বাংলায় একটা জিনিস অন্তত দেখিয়ে দিল যে মোরালিটি বা এ বাবা পাশের বাড়ি কি বলবে। আমাদের পাড়ায় যদি একটা সময় পুলিশের গাড়ি দাঁড়াতো, কোনো বাড়িতে যদি জল খাওয়ার জন্য পুলিশ ঢুকতো, তখন 5 কান হতো যে বাবা পুলিশ এসছে। তারপরে একটা পয়েন্টে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, মানে ওই লজ্জাটাই চলে গেল, ইডি সিবিআই খুব নর্মাল হয়ে গেল। তারপর এখন দেখলাম যে
এত এত তাড়াতাড়ি দিদিকে ছেড়ে দেবো, মানে কয়েক মিনিটের মধ্যে, যারা বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ছিলেন, কয়েক মিনিটের মধ্যে তারা অন্য দলে চলে যাচ্ছে। বিষয়টা- মানে আমি বলছি মোরালিটির কি আদৌ কোনো আর জায়গা না পলিটিক্সে বললাম আছে? এই দলে তো সেই ব্যাপারটা নেই যে আমি একটা দর্শনকে নিয়ে তৃণমূল কংগ্রেস করছি, আমি মানে একটা মমতা philosophy- বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকালেও কি তাদের লজ্জা লাগবে না? আমি এটাই বুঝতে পারছি না। আমি ধরুন আমার বিষয়টা পার্সোনাল, আমি প্রায় 39 বছর রাজনীতি করেছি, আমি একসময় লেখালেখিও করতাম। আমার এই রাজনীতি, এই যে একজন রাজনীতি করা মানেই বিরোধী কোনো নেতার বিরুদ্ধে আমাকে বিলো দ্য বেল্ট আক্রমণ করতে হবে, কুৎসা করতে হবে, এই রাজনীতি আমি খাপ খাই না। এই অবস্থায় যখন মানুষ আমাকে আর দায়িত্বে রাখেনি, একটা জনপ্রতিনিধিও রাখেনি, তখন এটা আমার পার্সোনাল সিদ্ধান্ত যে আমি লেখালেখি বা এগুলোর মধ্যে থাকবো, আমি নয় আর রাজনীতি নাই করলাম। কিন্তু আমার খারাপ লেগেছে, আমি রোজই দেখছি, যখন দেখছি যে দিদির পাশে যারা ছিলেন, একেবারে ক্লোজ যারা ছিলেন, এমএলএ এমপি, তারা যখন চলে যাচ্ছে, এটা আমাকেও ভাবাচ্ছে তাহলে হলোটা কি কি কারণে তারা চলে যাচ্ছে। মানে তারা তো থাকতেই পারতো, একটা এমএলএ হিসেবে থেকে যেতে পারতো 5 বছর, কেউ তো তার এমএলএশিপ নিত না। এমপি, হ্যাঁ, এমপিও তাই থেকে যেতে পারতো, চলে যাচ্ছে। তাদের কি, আপনার কি মনে হয়, আপনার তাদের কি কোনো ভয় কাজ করছে? না, আমার মনে হয় যে সব কেস জায়গায় খাওয়া, পিঠ বাঁচানো? না, সব জায়গায় যে ভয় কাজ করবে তা নয়। মানে আমি বলছি সায়নী ঘোষের তো মানে রাজনীতি জীবন খুব খুব বেশি নয়, কিন্তু একটা পপুলারিটি সায়নী ঘোষ পেয়েছিল, এমপি হয়েছে। সায়নী ঘোষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আর থাকছে না। না, আমি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় এত বছর, মালাদি, সুদীপটা সবাই চলে গেল। কেন গেল আমি বলতে পারবো না, তবে আমি নিজে এটা খুব ভাবছি যে কেন গেল। তাহলে কি দিদির সাথে সেই আন্তরিক জায়গায় কেউ ছিল না? আমি শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকের জন্য খুব বড়ভাবে দায়ী, এটা কি সত্যি? আইপ্যাকের মতো করেছে, প্রথম দিকে ঠিকঠাক ছিল, তারপরে তারপরে তো আইপ্যাক ছিল না, আইপ্যাকের একটা শাখা, আইপ্যাক মানে ছিল, মানে প্রশান্ত কিশোর তো চলে গিয়েছিলেন, তারপর কিন্তু না, প্রতীক জৈন তো ছিল। এটা ছিল। এটা বিভিন্নজন বিভিন্ন রকম বলে এখন ছেড়ে তো চলে যাচ্ছে। আইপ্যাক তো একটা প্রফেশনাল সংস্থা, সেই সব সংস্থার সাপোর্ট এখন পলিটিক্যাল দল সবাই নেয় না তা না, এটা বিজেপিও নিয়েছে বা সবই নেয়, সেটা অসুবিধা কি। কিন্তু তার সাথে দিদিকে ছেড়ে চলে যাওয়া, এই ব্যাপারটা তো কোনো মানে থাকে না, তাই না? অভিষেকের উপর রাগ, দিদিকে ছেড়ে চলে যাচ্ছি, তাহলে অভিষেকের সাথে কথা হয়েছে? না, এরপরে আমার সাথে কারণ আমি কার কথা কোনো রকমভাবে চাই না, আমি এর থেকে দূরে থাকতে চাই সম্পূর্ণভাবে, যে কোনো রাজনীতি। মানে সেটা কি পিঠ বাঁচিয়ে পালিয়ে যাওয়া? আমি সেটা বোঝার চেষ্টা করছি। আমি যদি জিততাম, আমি যদি এমএলএ হতাম, তাহলে তো আমার এলাকার জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকতো জনপ্রতিনিধি হিসেবে, তখন আমাকে তো থাকতেই হতো। আচ্ছা, হাইপোথেটিক্যালি আমার লাস্ট কোয়েশ্চেন, যদি ধরুন আপনি জাঙ্গিপাড়া থেকে জিতলেন, বিধায়ক হলেন, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকতেন, না আপনি ঋতব্রতর দিকে চলে যেতেন? না, আমি ওইসব তাড়াহুড়ো করতাম না, কারণ আমি তো আগে একটা এমএলএ, আমি একটা জনপ্রতিনিধি, ভালো করে বুঝবেন। মানুষ জিতেছে, আমাকে 5 বছরের জন্য জিতিয়েছে, আমাকে তার কাজ আমাকে করতে হবে। তো সেখানে যে নতুন সরকার এসছে, সেই সরকারকে তো মানুষ ভোট দিয়ে নিয়ে এসছে, অবশ্যই করে সেই সরকারের যে ভালো কাজ বা ডেভেলপমেন্ট, আমার সেই সরকারের সাথে যোগাযোগ রাখতেই হতো, কারণ তার মাধ্যমেই আমার কাছে ডেভেলপমেন্ট পৌঁছতে হতো। সেই সৌজন্যতার রাজনীতি আমি চিরকাল করেছি বা আগামী দিনেও হয়তো সেটা করতাম। কিন্তু এই যে এখন যা ঘটছে, এইগুলোর মধ্যে হয়তো আমি ওখানেও আলাদা করেই সেপারেট থাকার চেষ্টা করতাম। এগুলো ঠিক আমার মনে হয় না যে এত তাড়াহুড়ো করে যে ঘটনাগুলো ঘটছে তারা কেন ঘটাচ্ছে, এটার সাথে আমি খাই না। সবার তো একটা নিজস্বতা থাকবে, তাই না? গোটা বাংলা চমকে গেছে যে এভাবেও মানে পাল্টে যাওয়া যায়। বিরোধী দলের একটা এমএলএ, আমি যখন মন্ত্রী ছিলাম, আমার বিজেপির অনেক এমএলএ বা আজকে তারা অনেকে মন্ত্রী হয়েছে, আমি নাম বলছি না, তারাও তো আমার দপ্তরে, আমার বিধানসভায় আমার দপ্তরে আসতো, তাদের বিভিন্ন কাজ যেগুলো বলতো আমি সেগুলো হেল্প করার চেষ্টা করতাম। এটা তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, তার মধ্যে কি চলা যেত না? নিশ্চয়ই যেত। কিন্তু কেন এরকম তাড়াহুড়ো করছি সেটাও আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে, ভেবে দেখতে হবে যে এটা গবেষণার বিষয় যে একটা রাজনৈতিক পিএইচডি হতে পারে যে এত তাড়াতাড়ি কি করে এই চেঞ্জেসটা হলো। একটা দলের কিন্তু 2,61,00,000 ভোট আছে, ঠিক।
এবং 1000 কোটি টাকার উপরে ফান্ড আছে, 2.5 একটা কোটির প্রতীক উপরে আছে ভোট, হ্যাঁ সেইখানে এত তাড়াহুড়ো কেন করছে তারাই বলতে পারবে। তবে ও আমার মনে হয় আমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই জায়গা থেকে সরে যাওয়া। এই নোংরামির মধ্যে থাকবেন না একেবারে, আমি একেবারেই এটার মধ্যে থাকতে চাই না। এমনি তো থাকবো, তো কিছু তো করতে হবে। আশেপাশে চারপাশের মধ্যে থাকবেন নিশ্চয়ই, এবং টেলিভিশনেও দেখা হবে। অনেক ধন্যবাদ। স্নেহাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন আজকের এই বাংলার প্রাইম টাইমে ময়ূক রঞ্জন ঘোষের সাথে। স্নেহাশিস চক্রবর্তীর এই যে কথোপকথন, এই পডকাস্ট, এটা যদি আপনার ভালো লাগে এটা শেয়ার করুন, এবং তার পাশাপাশি কমেন্ট করে ময়ূককে ট্যাগ করে জানান কোন কোন প্রশ্ন স্নেহাশিস দাকে করলে ভালো হতো। হয়তো পরে আরেকটা কোনো সাক্ষাৎকারে সে প্রশ্নগুলো নিয়ে আবার ফিরবো। আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।